হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইজার্ড শিমুল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের পর্বে আমরা স্বাভাবিক সংখ্যার লসাগু সম্পর্কে আমরা শিখব, বা লসাগু কিভাবে করতে হয় সেই বিষয়টি আমরা শিখব। একই সঙ্গে তোমরা কোন কোন স্থানে ভুল করো সেগুলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যেহেতু এই লসাগু এবং গসাগু তোমাদের মাধ্যমিক লেভেলে সব জায়গাতেই প্রয়োজন হয়, তাই তোমাদের কনসেপ্ট সঠিকভাবে তৈরি করতে আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তো শুরু করার পূর্বেই আমরা লসাগু গসাগু শিখবো, ঠিকই আছে। তার পূর্বে আমাদেরকে জানা দরকার উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়, বা উৎপাদকে বিশ্লেষণ আসলে কি। উৎপাদকে বিশ্লেষণ কথাটির অর্থ হচ্ছে কোনো একটি সংখ্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। যেমন এই 15 সংখ্যাটিকে আমরা কিভাবে লিখতে পারি, যে 15 সংখ্যাটি হচ্ছে 3 গুণিত 5 এর গুণফল হিসাবে আমরা প্রকাশ করতে পারছি। অর্থাৎ এই 15 সংখ্যাটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা ক্ষুদ্রতর বা সরলতর উপাদানে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। ঠিক আছে? তো দেখো সংজ্ঞাতে কি দেওয়া আছে। উৎপাদকে বিশ্লেষণ বলতে কোনো সংখ্যা বা গাণিতিক রাশিকে ক্ষুদ্রতর বা সরলতর উপাদানের গুণফল হিসেবে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। তো এখন তোমরা বুঝতে পেরেছো যে যেকোনো সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করার কথা বললেই তোমরা কি করবে, যে ওই সংখ্যাটিকে কোন কোন ছোট সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যায় সেটি হচ্ছে তাদের উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে? তো এই উৎপাদকে বিশ্লেষণের দুটি নিয়মে করা হয়। দেখো কি, প্রথম নিয়মে আমরা বলছি যে ছোটতম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা। ঠিক আছে? সংখ্যাটিকে বা আমাদেরকে যে সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করো কথাটি বলবে, যেমন আমি যদি বলি 12 সংখ্যাটির উৎপাদকে বিশ্লেষণ করো, এই ক্ষেত্রে আমরা কি করব, ওই সংখ্যাটিকে 12 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখব। যদি ভাগ করা যায় তবে ভাগফলকে পুনরায় 2 দিয়ে ভাগ করব যতক্ষণ পর্যন্ত চলবে। অর্থাৎ এইখানে বলতে চাইছে এইরকম, যে কোনো সংখ্যাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে প্রথমেই 2 দ্বারা ভাগ করা যাচ্ছে কি সেটা দেখব আমরা। দেখো যেহেতু জোড় সংখ্যা অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। 6 2 12। এবার দেখো এই 6 সংখ্যাটিকে আমরা 3 দ্বারাও ভাগ করতে পারি, আবার 2 দ্বারাও ভাগ করতে পারি। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী যতক্ষণ 2 দ্বারা ভাগ করা যাবে আমরা 2 দ্বারাই ভাগ করব। ঠিক আছে? এই হচ্ছে প্রথম ধাপ। এবং দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে যদি 2 দিয়ে বিভাজ্য না হয় তারপরে কোন সংখ্যা দ্বারা ভাগ করব? তারপরে আমরা পরের মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। কোন সময় যৌগিক সংখ্যা দিয়ে ভাগ করব না। তার মানে কি বুঝলাম? 2 হচ্ছে মৌলিক সংখ্যা, পরের মৌলিক সংখ্যা 3, 5, 7, এইভাবে আমরা সকল মৌলিক সংখ্যা দিয়ে আমরা চেক করতে থাকব যে ওই সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে কিনা। যদি ভাগ না করা যায় তাহলে সেটি অবশ্যই মৌলিক সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। যদি আমরা একই রকম ভাবে আরো কয়েকটি উদাহরণ নিই তাহলে কি হবে দেখো। আমি যদি বলি ধরো 36 সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে আমরা কি করব? প্রথমত 2 দ্বারা ভাগ করা যায় কিনা দেখব। যদি যায় তাহলে ভাগ করব। দেখো এককের অঙ্কে এখানে কে আছে? 6, অর্থাৎ যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে 2 দ্বারা ভাগ করা যাবে। এই ক্ষেত্রে ভাগ করা যাবে কি যাবে না এটা জানার জন্য তোমাদেরকে ভাগের নিয়মগুলি জানতে হবে। ঠিক আছে? যারা ভাগের নিয়মগুলি জানো তাদের তো কোনো সমস্যাই হবার কথা নেই। আর যারা ভাগের নিয়মগুলি জানো না তারা প্রাথমিক নিয়মগুলি দেয়া রয়েছে এবং শর্ট ট্রিকের মাধ্যমে দেয়া রয়েছে। তোমরা দেখে নেবে, তোমাদের সুবিধা হবে এবং ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো দেখো 2 দ্বারা ভাগ করো, 18 দুগুণে 36। ঠিক আছে? 18 মানে এটি হচ্ছে জোড় সংখ্যা। এই জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা এটি তোমরা যারা সহজে বুঝতে পারো না, দেখবে জোড় এবং বিজোড় সংখ্যা সম্পর্কে একটি ভিডিও রয়েছে এবং খুব সুন্দরভাবে সেখানে আমি আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। ঠিক আছে? যেহেতু 18 একটি জোড় সংখ্যা অর্থাৎ 2 দ্বারা অবশ্যই ভাগ হবে। তাহলে কত হচ্ছে? 9 2
18। এবার দেখো 2 দ্বারা 9 কে কিন্তু ভাগ হচ্ছে না। আমরা পরের কোন সংখ্যা দ্বারা চেক করব? পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3। এই 3 দ্বারা আমরা চেক করব। দেখো 3 দ্বারা ভাগ করলে কি হয়? 3 3 9। এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই ক্ষেত্রে তোমরা কোন, কোন স্থানে ভুল করো? তোমরা যৌগিক সংখ্যা দিয়ে ভাগ করতে শুরু করো। ঠিক আছে? যেমন 36 কে অনেক সময় অনেককে আমি দেখি ৪ 9 36 এইভাবে ৪ দ্বারা ভাগ করে দিয়েছে। কিন্তু এটা ভুল পদ্ধতি। এটা অভ্যাস তোমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করো। কেননা এই ক্ষেত্রে অনেক জায়গায় তোমরা অঙ্ক ভুল করবে। ঠিক আছে? তারপরে ২ নম্বর ভুল কি হয়? ভাগফল ১ হওয়ার আগে পর্যন্ত ভাগ না করা। ঠিক আছে? যেমন এইখানে ভাগফল ১ আসেনি। মানে এইখানে আমাদেরকে আবারও ৩ দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? কিন্তু কখন আমরা ভাগ করা বন্ধ করব? এই দেখছি যে শেষ অঙ্কটি ৩ মানে মৌলিক সংখ্যা। তার মানে আর ভাগ করলেও হবে, না করলেও হবে। কেননা এই ৩ টি দ্বারা ভাগ করলে আমরা ৩ পাচ্ছি এবং শেষে ১ পাচ্ছি। তো যাই হোক, নিয়ম যেহেতু আছে, যতক্ষণ না ১ সংখ্যাটি পাবো, ততক্ষণ আমরা এই নিয়ম চালিয়েই যাব। ঠিক আছে? তাহলে আমরা ১ পেয়ে গেছি। অর্থাৎ আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ হয়েছে। এবার ৩ নম্বর কি ভুল হয় তোমাদের দেখো? একই মৌলিক উৎপাদক একাধিক বার গণনা না করা। যেমন এইখানে আমরা কি, কি পেলাম? ২ গণিত ২ গণিত ৩ গণিত ৩ গণিত ১। অর্থাৎ এই যে ২ সংখ্যাটি দুবার এসেছে এবং ৩ সংখ্যাটি দুবার এসেছে। তোমাদের অনেকেই ভুল করো ২ সংখ্যাটি একবার কিংবা ৩ সংখ্যাটি একবার লিখে রেখে দাও। এইগুলি তোমাদের সচরাচর ভুল হয়। তো যাই হোক, আমরা উৎপাদকে বিশ্লেষণ একটু আলোচনা করলাম। এবার আমরা আমাদের আসল টপিক, সেটি হচ্ছে কি লসাগু এবং গসাগু, এই বিষয়ে আমরা আলোচনা করব। এবার দেখো, লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার তোমাদের কোশ্চেন হতে পারে গুণিতক কি? ঠিক আছে? আর সাধারণ গুণিতকই বা কি? তো যাই হোক, এই গুণিতক এবং সাধারণ গুণিতকের ভিডিও দেয়া রয়েছে আমাদের চ্যানেলে। তোমরা দেখে নেবে। যদি না দেখো তাহলে লসাগু গসাগু বুঝতে অসুবিধা হবে। তাই তোমরা আগে লসাগু শেখার আগে গুণিতক এবং সাধারণ গুণিতক সম্পর্কে দেখে এসো। ঠিক আছে? তো চলো শুরু করি। লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি? দেখো, সংজ্ঞায় বলছে ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম গুণিতককে ওই সংখ্যাগুলোর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। অবশ্যই মনে রাখবে যে ২ বা ততোধিক সংখ্যার লসাগু করা হয়। একটি সংখ্যা দিয়ে আমরা লসাগু করতে পারি না। অর্থাৎ ২ বা তার বেশি সংখ্যার লসাগু বা গসাগু করা যায় বা করতে হয়। ঠিক আছে? তো এবার সাধারণ গুণিতকগুলির মধ্যে সবচেয়ে ছোট গুণিতকটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। এবার দেখো, এইখানে লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট সাধারণ গুণিতক। লঘিষ্ঠ কথার অর্থ ছোট। তাহলে কি ছোট সাধারণ গুণিতক হচ্ছে লসাগু। এবার আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি। দেখো, গুণনীয়ক পদ্ধতিতে আমরা কিভাবে করতে পারি এবং মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে আমরা কিভাবে করতে পারি, এই দুটো নিয়েই মূলত আমরা আলোচনা করব। যার যেটি সুবিধা সে সেটি করবে এবং আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দেব কোন নিয়মে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম হবে এবং কম সময়ে করতে পারবে। তো যাই হোক, চলো গুণনীয়ক পদ্ধতিতে আমরা কি বলছে একটু দেখি। ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক বের করে তাদের মধ্যে সর্বনিম্নটি লসাগু হবে। আমরা সংজ্ঞাতে এর আগে তাই বললাম। তো দেখো, আমরা দুটি সংখ্যা নিয়েছি ২ এবং ৩, এর লসাগু নির্ণয় করব। ঠিক আছে? তো এইখানে দেখো যে ২ এর গুণিতক, গুণিতকগুলি কি? যে সকল সংখ্যাগুলিকে ২ দ্বারা ভাগ করা যায় সেগুলি হচ্ছে গুণিতক। অর্থাৎ দেখো, ২, ৪, ৬, ৮, ১০, ১২ এই সকল সংখ্যাগুলিকে ২ দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ এগুলি হচ্ছে ২ এর গুণিতক। একই রকমভাবে ৩ এর গুণিতক কি হবে? যে সংখ্যাগুলিকে ৩ দ্বারা ভাগ করা যায় সেগুলি হচ্ছে ৩ এর গুণিতক। তাহলে এখানে কোনগুলি রয়েছে? ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ ইত্যাদি। এবার দেখো, এই দুটি সংখ্যার গুণিতকগুলির মধ্যে যেমন এই ৬ সংখ্যাটি এখানেও আছে, এখানেও আছে। একই রকমভাবে ১২ এখানেও আছে, এখানেও আছে। ১৮ এখানেও আছে, এখানেও আছে। অর্থাৎ এই যে দুটি সংখ্যার গুণিতকগুলির মধ্যে যেগুলির মিল রয়েছে এগুলিকে বলা হয় সাধারণ গুণিতক। ঠিক আছে? কি বললাম? অর্থাৎ ২ এর গুণিতকের মধ্যেও থাকবে এবং ৩ এর গুণিতকের মধ্যেও থাকবে সেই সকল সংখ্যাগুলি হচ্ছে সাধারণ গুণিতক। এবার লসাগুর সংজ্ঞাতে কি বলছে দেখো?
বা লসাগুর ফুল ফর্মে কি বলছে দেখো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ ছোট সাধারণ গুণিতক। এই গুণিতকগুলির মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটি? এই হচ্ছে ৬ সংখ্যাটি হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। অর্থাৎ এই ক্ষেত্রে ২ এবং ৩ এর লসাগু হচ্ছে ৬। এবার আমরা লসাগু সম্পর্কে জেনে গেলাম। কিন্তু লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা ২ টি পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথমত আমরা শিখলাম গুণনীয়ক পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতিটি কি? মৌলিক গুণনীয়ক বা উৎপাদক পদ্ধতি। ঠিক আছে? দেখো, এই ক্ষেত্রে আমরা ১ম এ উৎপাদকে বিশ্লেষণ শিখেছি যে এইখানে দেখো আমরা ২ টি সংখ্যা নিয়েছি ১৮ এবং ১২। ঠিক আছে? এই সংখ্যা দুটির যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে? দেখো এইখানে ২ দ্বারা ভাগ করেছি। তারপরে ৯ ২ এ ১৮, ৩ দ্বারা ভাগ করেছি, ৩ তিরিকে ৯। কিন্তু এইখানটায় আমরা আগে ৩ নিয়েছি। এইরকমভাবে তোমরা কোনো সময় ৩ আগে নেবে না। আগে কোন সংখ্যা দ্বারা ভাগ করবে? ২ দ্বারা। তোমাদেরকে মনে করানোর জন্য আমি এখানে এটাকে ব্যবহার করেছি। তো যাই হোক, দেখো ১২ সংখ্যাটিকে ভাঙলে আমরা কি পাচ্ছি? ৩ গণিত ২ গণিত ২, অর্থাৎ ২ এর স্কয়ার গণিত ৩। ঠিক আছে? আর ১৮ সংখ্যাটিকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি? ২ গণিত ৩ গণিত ৩, অর্থাৎ ২ গণিত ৩ এর স্কয়ার। ২ টি ৩ এর গুণফল মানে স্কয়ার। এবার কি বলছে দেখো, প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে, এই যে নতুন একটি কথা পেলে, মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ। ঠিক আছে? এ করে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট গুণিতকগুলোর গুণফল নিলে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট গুণনীয়কগুলোর গুণফল নিলে লসাগু পাওয়া যাবে। অর্থাৎ সর্বোচ্চ ঘাত ২ এর ক্ষেত্রে হচ্ছে ২, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 ইনটু আমাদের ৩ এর ক্ষেত্রে সর্বাধিক পাওয়ার কত? 3 টু দি পাওয়ার 2, অর্থাৎ ২ এর স্কয়ার মানে হচ্ছে ৪ ইনটু ৩ এর স্কয়ার মানে হচ্ছে ৯। ৪ ৯ ৩৬ হবে আমাদের লসাগু। অর্থাৎ লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত আমাদের নিতে হবে এবং পরবর্তীতে আমরা শিখব গসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ নয়, সর্বনিম্ন ঘাতটি নিতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা এইখানে একটু দেখব মৌলিক গুণনীয়ক কি। ঠিক আছে? তো দেখো, আমরা যদি কোনো একটি সংখ্যা, যেমন ধরো ২৪ সংখ্যাটিকে যদি আমরা ভাঙি বা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি করতে পারি আমরা? দেখো, আমরা ৪ দ্বারাও ভাগ করতে পারি। ৪ ৬ ২৪, তারপরে ৩ দ্বারা করলাম ২। এটি হচ্ছে ভুল নিয়ম। কিন্তু এইখানে দেখো, আমরা যদি বলি ২৪ এর উৎপাদক ৪ গণিত ৩ গণিত ২, এটা কি ভুল বলছি আমি? না, এটা ভুল নয়। ২৪ সংখ্যাটিকে দেখো ৪ গণিত ৩ গণিত ২ দ্বারা ২৪ ই পাচ্ছি। অর্থাৎ এইগুলি হচ্ছে ২৪ এর উৎপাদক। এটা ঠিক। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? ৪ সংখ্যাটি কি মৌলিক? না, ৪ সংখ্যাটি হচ্ছে যৌগিক। কেন? ৪ কে ভাঙা যায়। ২ দ্বারা ভাঙলে ২ গণিত ২ পাচ্ছি। অর্থাৎ ৪ সংখ্যাটি মৌলিক নয়। অর্থাৎ এইগুলি উৎপাদক ঠিকই, কিন্তু ২৪ এর মৌলিক উৎপাদক নয়। কিন্তু ২৪ কে যদি আমরা এইভাবে ভাঙি, দেখো ২ দ্বারা ১২, আবারও ভাঙছি ২ দ্বারা ৬, আবারও ভাঙছি ২ দ্বারা ৩। এবার দেখো আমরা কি পেলাম? ২৪ ইকুয়াল টু পেলাম ২ গণিত ২ গণিত ২ গণিত ৩। এইখানে দেখো, এই সকল সংখ্যাগুলি বা অঙ্কগুলি হচ্ছে মৌলিক। অর্থাৎ এখন আমরা বলতে পারি এগুলি হচ্ছে ২৪ এর মৌলিক উৎপাদক। ঠিক আছে? একই রকমভাবে আরেকটি দেখো, ৩০ সংখ্যাটিকে যদি আমরা ভাঙি, ২ দ্বারা হচ্ছে ১৫, ৩ দ্বারা হচ্ছে ৫, অর্থাৎ ৩০ ইকুয়াল টু আমরা বলতে পারি ২ গণিত ৩ গণিত ৫। এইগুলি হচ্ছে ৩০ সংখ্যাটির মৌলিক উৎপাদক। কিন্তু এইখানে মনে রাখবে ৩০ সংখ্যাটির উৎপাদক কোনগুলি? অর্থাৎ উৎপাদক আলাদা জিনিস আর মৌলিক উৎপাদক আলাদা। কেন? দেখো, ৩০ সংখ্যাটির উৎপাদক হচ্ছে, আমরা জানি যে সকল সংখ্যা দ্বারা ৩০ কে ভাগ করা যাবে সেগুলি হচ্ছে তার উৎপাদক। তাহলে ৩০ সংখ্যাটিকে ১ দ্বারা ভাগ করা যায়, ৩০ দ্বারা ভাগ করা যায়, আমরা জানি। তাছাড়াও দেখো ২ দ্বারা, ৩ দ্বারা, ৫ দ্বারা, ৬ দ্বারা, তারপরে ১০ দ্বারা, ১৫ দ্বারা, এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ এগুলি হচ্ছে ৩০ এর উৎপাদক। আর এগুলি হচ্ছে ৩০ এর মৌলিক উৎপাদক। কেননা এইখানে দেখো ৬ মৌলিক নয়, ১০ ও মৌলিক নয়, ১৫ ও মৌলিক নয়, ৩০ ও মৌলিক নয়। অর্থাৎ মৌলিক সংখ্যার গুণফল হিসাবে যখন আমরা এই সংখ্যাটিকে পাবো
তখন এই উৎপাদকগুলিকে বলবো মৌলিক উৎপাদক। ঠিক আছে? এই হলো মৌলিক উৎপাদক। এবার আমরা লসাগুর ২ টি নিয়ম শিখলাম। কিন্তু আমরা কোন নিয়মে লসাগু খুব তাড়াতাড়ি করতে পারবো? যেটি হচ্ছে এইটা। দেখো, এইভাবে করতে গেলে দুটিকে আলাদাভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা তা না করে অঙ্ক করার ক্ষেত্রে আমরা এইভাবে যুগ্মভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। এর একটি নিয়ম হচ্ছে, আমরা যে সংখ্যা দ্বারা ১ম এ ভাগ করতে চাইছি, সে সংখ্যা দ্বারা অবশ্যই ২ টি সংখ্যাকেই ভাগ হতে হবে। মিনিমাম ২ টি সংখ্যাকে ভাগ হতে হবে। যদি এইখানে ধরো ১২, ১৮ এবং ১৫ লসাগু থাকতো, লসাগু করতে গেলে আমরা মিনিমাম দুটোকে ভাগ করা যাচ্ছে এইরকম সংখ্যা এইখানে নেব। তারপরে আমরা লসাগু করতে পারবো। যদি দুটোকে আমরা ভাগ না করতে পারি, যেমন এই ক্ষেত্রে যদি আমরা ৫ নেই, তাহলে দেখো ১৫ কে ভাগ করা যাচ্ছে কিন্তু ১২ এবং ১৮ কে ভাগ করা যাচ্ছে না। অর্থাৎ আমরা ৫ নিতে পাবো না। যে সংখ্যা দ্বারা কম করে দুটোকে ভাগ করা যাবে, সেই সংখ্যা দিয়ে আমরা শুরু করব। অর্থাৎ আমরা এইখানে উৎপাদকে বিশ্লেষণের নিয়মে শিখলাম ২ দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা দেখব আমরা। তারপরে যদি ২ দ্বারা না যায়, পরবর্তী মৌলিক সংখ্যা অর্থাৎ ৩ দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা চেক করব। যদি ৩ দ্বারা না যায়, তারপরে আমরা পরের মৌলিক সংখ্যা অর্থাৎ ৫ দ্বারা চেক করব। এইভাবে আমরা চেক করে আমরা লসাগু করতে পারি। তো কি হলো যে মিনিমাম ২ টি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিনা দেখছি। সেই ক্ষেত্রে ২ দ্বারা ১২ কেও ভাগ করা যায়, ১৮ কেও ভাগ করা যায়। অর্থাৎ আমরা ২ দিয়ে ভাগ করব। এইখানে ১২ মানে ২ এর ঘর নামতা পড়ে কখন আমরা ১২ পাচ্ছি? ২ ৬ এ ১২ অর্থাৎ এই ৬ টি এখানে আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ এটি হচ্ছে ভাগফল। ভাগফলটি এখানে বসিয়ে দিলাম। এবার ২ এর ঘর নামতা পড়ে ১৮ মেলাও। ২ ৯ এ ১৮ অর্থাৎ এখানে ভাগফল ৯ কে বসিয়ে দিলাম। এবার দেখো ৬ এবং ৯ কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? আমরা যদি চেক করি ২ দ্বারা, ২ দ্বারা কি ভাগ করা যায়? ৬ কে ভাগ করা যায় কিন্তু ৯ কে যায় না। অর্থাৎ যেহেতু দুটিকে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ ২ সংখ্যাটি দ্বারা আমরা ভাগ করব না। এবার দেখো ৩ দ্বারা চেক করো। ৩ দ্বারা ৬ কেও ভাগ হচ্ছে, ৩ দ্বারা ৯ কেও ভাগ হচ্ছে। অর্থাৎ আমরা ৩ দ্বারা ভাগ করব। এবার দেখো ৩ দ্বারা নামতা পড়ো ৩ এর ঘর দিয়ে কখন ৬ পাচ্ছি? ৩ একে ৩, ৩ ২ এ ৬ অর্থাৎ আমরা ভাগফল ২ এখানে বসিয়ে দিলাম। ৩ তিরিকে ৯ অর্থাৎ ৩ এখানে বসিয়ে দিলাম। এবার দেখো আমরা শেষে ২ টি মৌলিক সংখ্যা পেয়ে গেছি বা এমন সংখ্যা পেয়েছি এদেরকে যুগ্মভাবে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। অর্থাৎ আমাদের লসাগু কি হবে? এই ২ গণিত ৩ গণিত ২ গণিত ৩ এই ৪ টি অঙ্কের গুণফল হবে আমাদের লসাগু। এই হচ্ছে আমাদের খুব কম সময়ে লসাগু করার পদ্ধতি। তো ঠিক আছে, আমরা পরবর্তীতে আরো উদাহরণ এবং অঙ্ক করব। তখন আমরা এটিকে আরো ভালোভাবে শিখব। তো চলো এরপরে আমরা শিখব গসাগু। ঠিক আছে? লসাগু শিখলাম। এবার হচ্ছে গসাগু। গসাগুর ফুল ফর্ম কি? গসাগুর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বড়, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? এবার গুণনীয়ক সম্পর্কে তুমি যদি না জানো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওতে দেখবে গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে এবং সাধারণ গুণনীয়ক এবং সাধারণ গুণিতক সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে। উপরে আই ট্যাবে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখতেও পারো। ঠিক আছে? তো চলো গসাগু কি জিনিস আমরা দেখি। দেখো গসাগুর ক্ষেত্রেও ২ বা ততোধিক সংখ্যা অর্থাৎ মিনিমাম ২ টি সংখ্যা থাকতেই হবে। যদি থাকে তাহলে আমরা গসাগু করতে পারবো। তো দেখো ২ বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণিতককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। এই ক্ষেত্রে হচ্ছে গুণনীয়ক। গসাগু হচ্ছে গুণনীয়ক আর লসাগু হচ্ছে গুণিতক। ঠিক আছে? এই দুটি তোমরা অনেকেই ভুল করো। এই দুটিকে তোমরা আলাদাভাবে ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? এই ক্ষেত্রে ভুল করলে অনেক সমস্যায় পড়বে। দেখো এই ক্ষেত্রেও আমরা ২ টি নিয়মে গসাগু শিখব। প্রথমত দেখো ১২ এবং ১৬ এই সংখ্যা দুটির গসাগু নির্ণয় করব। তাহলে কি আছে দেখো ১২ র উৎপাদক বা গুণনীয়কগুলি কোনগুলি? অর্থাৎ ১২ কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলি হচ্ছে ১২ র উৎপাদক। অর্থাৎ দেখো ১২ কে ১, ২, ৩, ৪, ৬ এবং ১২ এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে? ১৬ র উৎপাদক বা গুণনীয়কগুলি কি? ১৬ কে ভাগ করা যায় ১, ২, ৪, ৮ এবং ১৬ দ্বারা। অর্থাৎ এগুলি হচ্ছে ১৬ র উৎপাদক। তোমরা অবশ্যই মনে রাখবে যেকোনো সংখ্যার উৎপাদক ১ এবং সেই সংখ্যা হবেই।
১ এবং সেই সংখ্যা থাকবেই। তাছাড়াও দেখবে কোন, কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যদি ভাগ করা যায় তাহলে সেগুলি হচ্ছে যৌগিক সংখ্যা। আর ১ এই সেই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না করা যায় তাহলে সেগুলি হবে মৌলিক সংখ্যা। যেমন ৭ এর ক্ষেত্রে কি ১ এবং ৭ ছাড়া একে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাই এটি মৌলিক সংখ্যা। অর্থাৎ এইভাবেও আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা দিতে পারি। তাছাড়া আরেকটিও সংজ্ঞা দিতে পারি কি, যাদের উৎপাদক সংখ্যা ২ টি তারা মৌলিক সংখ্যা, যাদের উৎপাদক সংখ্যা ২ এর অধিক তারা যৌগিক সংখ্যা। তো যাই হোক, আমরা মেইন বিষয়ে আসি। তাহলে আমরা ১২ এবং ১৬ র উৎপাদকগুলি পেয়ে গেলাম। এখন দেখো ১২ এবং ১৬ গুণনীয়ক গুলির মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলি? দেখো এখানেও ২ রয়েছে, এখানেও ২ রয়েছে। ১ তো থাকবেই, ১ ও আছে ধরো। তাছাড়াও এখানেও ৪ রয়েছে, এখানেও ৪ রয়েছে। তাহলে কি বলেছে? গরিষ্ঠ গসাগুর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ, অর্থাৎ বড়, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? এবার গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড় কে? ৪, অর্থাৎ ১২ এবং ১৬ র গসাগু হয়ে গেল ৪। ঠিক আছে? এবার দেখো আমরা দুটি সংখ্যার গসাগু আরেকটি পদ্ধতিতে শিখব, সেটাকে বলা হয় ভাগশেষ পদ্ধতি বা ইউক্লিডীয় পদ্ধতি। ভাগ পদ্ধতিতে করলে আমাদের ভুল হবার সম্ভাবনা অনেকটাই কমে যায়। ঠিক আছে? তো দেখো, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা ভাগ করো। ঠিক আছে? ভাগশেষ থাকলে সেটাকে আবার ছোট সংখ্যার সাথে ভাগ করো। যতক্ষণ ভাগশেষ শূন্য না হয় ততক্ষণ চালিয়ে যাও। শেষ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটি গসাগু। এখানে এমন কি বলেছে তোমাদের হয়তো মাথায় আসছে না। তো দেখো, আমরা উদাহরণটিকে দেখি, তাহলে আমাদের সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এখন ৪৮ এবং ১৮ এই সংখ্যা দুটির যদি আমরা গসাগু বের করতে চাই তাহলে ছোট সংখ্যা দ্বারা বড়টিকে ভাগ করো। তাহলে ১৮ দিয়ে ৪৮ কে যদি ভাগ করি, ১৮ দুগুণে ৩৬, ৩ ১৮ ৫৪, অর্থাৎ ৪৮ এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে ১৮ দুগুণে ৩৬, বিয়োগ করুন। তাহলে ৮ থেকে ৬ বাদ দিলে ২, ৪ থেকে ৩ বাদ দিলে ১, অর্থাৎ আমরা পেলাম ১২। এবার এই যে ভাগশেষটি পেলাম, এই যে ভাগশেষ পেলাম সেটাকে আবার ছোট সংখ্যার সাথে ভাগ করো। অর্থাৎ এই ভাগশেষটিকে দিয়ে আমাদের এইখানে এই ১৮ কে আবার ভাগ করো। এই ১৮ এই জায়গাটির নাম কি? এটার নাম হচ্ছে ভাজক। ঠিক আছে? যারা এই নামগুলি জানো না তারা অবশ্যই শিখে নেবে। এগুলি খুব প্রয়োজনীয় জিনিস। ঠিক আছে? অনেক চাকুরির পরীক্ষাতে এইখান থেকে কোয়েশ্চেন দিতে দেখা যায়। অতএব এইখানে অনেকেই ভুল করো। তাই এখানকার সঠিক ধারণাটি তোমরা শেখার চেষ্টা করবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ভাগশেষ হচ্ছে ১২। এখন গসাগুর ক্ষেত্রে এই ১২ টি হচ্ছে এবার ভাজক। এই ১২ দ্বারা পূর্বের ভাজককে তুমি ভাগ করো। তাহলে ১২ কে ১২, ১২ দুগুণে ২৪, অর্থাৎ ১৮ থেকে বেশি হয়ে যাচ্ছে। তাই আমরা ১২ দুগুণে ২৪ নেব না। ১২ কে ১২। এবার ১৮ থেকে ১২ বাদ দিলে হচ্ছে ৬। এবার এই ভাগশেষটি কি হয়ে যাবে? এই ভাগশেষটি হয়ে যাবে ভাজক। আর পূর্বের ভাজকটি হয়ে গেল এখানে ভাজ্য। ঠিক আছে? এই ১২ সংখ্যাটি হয়ে গেল ভাজ্য আর ভাগশেষটি হয়ে গেল ভাজক। এবার ৬ দ্বারা দেখো ৬ দুগুণে ১২। আমরা কি পেলাম? শূন্য পেলাম। দেখো এইখানে ছোট সংখ্যার সাথে ভাগ করলাম। যতক্ষণ ভাগশেষ শূন্য না হয়, আমরা ভাগশেষ কত পেলাম? শূন্য, ততক্ষণ চালিয়ে যেতে হবে। অর্থাৎ এই যে ১৮, তারপরে ১২, তারপরে ৬, এইভাবে ভাগ করতে, করতে আমরা আসছি। এই প্রক্রিয়া কতক্ষণ চলবে? যতক্ষণ ভাগশেষ শূন্য না আসবে। যখনই শূন্য চলে আসবে তখন আমরা দেখব এবার ভাজক কে ছিল। অর্থাৎ এইখানে ৬ দ্বারা ভাগটি মিলেছে, অর্থাৎ এই ৬ হচ্ছে এই সংখ্যা দুটির গসাগু। ঠিক আছে? যে শেষ সংখ্যা দিয়ে ভাগশেষ করা হয় সেটি গসাগু। অর্থাৎ ১২ এবং ৪৮ এর গসাগু আমরা পেলাম ৬। আমরা যখন কোনো সংখ্যার গসাগু নির্ণয় করব, ১৮ এবং ৪৮ এর গসাগু নির্ণয় করব কোন পদ্ধতিতে? এই যে এই পদ্ধতিতে। কি করতে হবে আমাদেরকে? প্রধানত মনে রাখতে হবে এইখানে যে সংখ্যা দ্বারা ভাগ করব যেন দুজনকেই ভাগ করতে পারে। ঠিক আছে? দেখো ২ সংখ্যাটি নিলাম। এই ক্ষেত্রে দুজনকেই ভাগ করতে হবে। যেমন ৯ দুগুণে ১৮ আর ২৪ দুগুণে ৪৮। এবার দেখো এইখানে ২ দ্বারা কি ভাগ হচ্ছে? না, হচ্ছে না। অর্থাৎ আমরা ২ কে আর নেব না। ২ কে আর নেব না। তাহলে কোন সংখ্যা খুঁজবো? যে সংখ্যাটি দুটিকেই ভাগ করতে পারবে এইরকম সংখ্যা খুঁজতে থাকবো। দেখো ৩ দ্বারা দুজনকে ভাগ হচ্ছে। ৩ ৩ কে ৯, ৩ ৮ ২৪। এবার দেখো
3 এবং 8 এই দুটিকে আর কোনো সংখ্যা দ্বারা একই সঙ্গে ভাগ করা যাচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে গসাগু হবে 3 গুণিত 2 অর্থাৎ 6। 3 আর 8 এই সংখ্যা দুটি আসলে কি সংখ্যা? তোমরা কি জানো? তোমরা যারা জানো কমেন্টের মাধ্যমে জানাবে। এই দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা কেন? যারা জানো তারা কমেন্টে অবশ্যই লিখে দেখাবে। এই হচ্ছে গসাগু। এখন দেখো আমরা বেশ কিছু উদাহরণের সাহায্যে লসাগু এবং গসাগুকে একটু শিখব। দেখো এইখানে যেমন দেয়া রয়েছে 15 এবং 18 এই সংখ্যা দুটির গসাগু কত হবে? দেখো 15 কে যদি আমরা ভাঙি 3, 5 পাচ্ছি এবং এর গুণনীয়কগুলি কি 1, 3, 5 এবং 15। এবার 18 সংখ্যাটির গুণনীয়কগুলি হচ্ছে 1, 2, 3, 6, 9 এবং 18। এখন আমরা কি জানি? গসাগুর মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। সবচেয়ে বড় কে দেখো উভয়ের মধ্যে রয়েছে 3, এক্ষেত্রেও 3 অর্থাৎ এদের গসাগু হবে 3। এবার আমরা যদি এইভাবে করার চেষ্টা করি 15 আর 18 অর্থাৎ দেখো 3 ছাড়া 2 দ্বারা একে ভাগ হচ্ছে না, 3 দ্বারা উভয়কে ভাগ হচ্ছে, 3, 5, 15 এবং 3, 6, 18 অর্থাৎ এরপরে এই 5 আর 6 কে একই সংখ্যা দ্বারা আর ভাগ হচ্ছে না। অর্থাৎ আমাদের গসাগু কে হবে? আমাদের গসাগু হয়ে গেল 3। ঠিক আছে? এরপরে দেখো 14 এবং 15 এই দুটির গসাগু কে হবে? দেখো এই দুটির গসাগু 1 হবে। কেন হবে? দেখো এইখানে কিন্তু করা নেই। তোমরা এই যে এইখানে আরেকটি কথা দেয়া রয়েছে পরস্পর মৌলিক সংখ্যা। এখনই যেটা আমরা বললাম সেটা এখানে দেয়া রয়েছে। তোমরা এই অঙ্কটি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে 14 র গুণনীয়কগুলি কি, কি এবং 15 র গুণনীয়কগুলি কি, কি সেই সঙ্গে কি জন্যে পরস্পর মৌলিক সংখ্যা হলো এই দুটি আমাকে জানাবে। ঠিক আছে? যাদের এখনো লসাগু এবং গসাগু পরিষ্কার হয়নি তারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে আমি আবার তোমাদেরকে শেখাবার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো এই টাইপের যে সকল অঙ্কগুলি রয়েছে এগুলি মূলত ক্লাস 5 এর বই থেকে নেওয়া হয়েছে। এই লসাগু গসাগু অবশ্যই তোমরা শিখবে। কেননা এই লসাগু গসাগু আমাদেরকে ক্লাস 10 পর্যন্ত প্রয়োজনে লাগবে। লসাগু গসাগু আমরা বীজগণিতের মধ্যেও পাবো। কিন্তু আমরা এই লসাগু গসাগু যদি না জানি এবং এর ধারণা যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে আমরা ওই বীজগাণিতিক লসাগু গসাগু করতে গিয়ে আরো সমস্যায় পড়ব। এখন আমরা আরো কয়েকটি লসাগু এবং গসাগু করার চেষ্টা করছি। দেখো সকলে লক্ষ্য করো এইখানে প্রথম অঙ্কটি কি আছে? 36, 60, 72 এদের লসাগু করার ক্ষেত্রে আমরা কি নিয়ম ব্যবহার করব বললাম? 2 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা দেখব। অর্থাৎ এখানেও জোড় সংখ্যা, এখানেও জোড় সংখ্যা, এখানেও জোড় সংখ্যা। অর্থাৎ আমরা 2 দ্বারা ভাগ করব। দেখো 2 একে 2, 16, 8 দুগুণে 16, 2 3 6, 0 বসিয়ে দিলাম। 2 3 6, 12, 6 দুগুণে 12। এবার দেখো আবারও এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা। অর্থাৎ আমরা 2 দ্বারা ভাগ করব। 9 দুগুণে 18, 15 দুগুণে 30, 18 দুগুণে 36। এবার দেখো এটি হচ্ছে বিজোড়, এটিও বিজোড়, এটি জোড়। অর্থাৎ এবার আর 2 দ্বারা কম করে দুটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না। অর্থাৎ আমরা এখানে আর 2 দ্বারা ভাগ করব না। এবার কোন সংখ্যা দ্বারা চেক করব? 2 এর পরের মৌলিক সংখ্যা কোনটি? 3 এটি দ্বারা চেক করব। যদি ভাগ মিনিমাম দুটিকে তাহলে আমরা করব, না হলে 3 কেও বাদ দিয়ে দেব। তাহলে দেখো 3 দ্বারা 9 কে ভাগ করা যায়। 3 3 9, 3 5 15 এবং 3 6 18। এবার দেখো 3, 5 এবং 6 এই ক্ষেত্রে আমরা আবারও 3 দ্বারা ভাগ করব। 2 দ্বারা দেখার চেষ্টাই করব না। কেননা আমরা 2 দ্বারা ভাগ করে দেখে নিয়েছি। এখন আমরা শুধু দেখব 3 কিংবা তার পরের মৌলিক সংখ্যা দ্বারা। দেখো এখানে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা? হ্যাঁ, 3 দ্বারা। 3 একে 3 এবং 3 দুগুণে 6। যাকে, যাকে আমরা ভাগ করতে পারছি তাদের ভাগফল এখানে বসাবো। যাদেরকে ভাগ করতে পারছি না তাদেরকে ডাইরেক্ট সেই সংখ্যায় বসিয়ে দেব। দেখো এখন আমাদের কাছে আছে 5 এবং 2। এরা দুটি হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে? অতএব আর কোন সংখ্যা দ্বারা ভাঙা যাবে না। অর্থাৎ আমাদের লসাগু কি হবে? আমাদের লসাগু হবে এই সকল উৎপাদকগুলির গুণফল। অর্থাৎ 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 1 গণিত 5 গণিত 2। এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে 1 সংখ্যাগুলি
নিয়ে কোনো লাভ নেই। অর্থাৎ ১ দ্বারা যেকোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাই পাওয়া যায়। অর্থাৎ আমরা ১ বলে নেব না। এখন দেখো ২ দুগুণে ৪, ৪ তিনে ১২, ৩ ১২ ৩৬, ৩৬ আর ৫ দুগুণে ১০, ৩৬ গণিত ১০ হচ্ছে ৩৬০ আমরা লসাগু পেলাম। এখন মনে রাখবে লসাগুর ক্ষেত্রে যেটি লসাগু বেরোবে সেটি এই সংখ্যাগুলির চেয়ে বড় হবে কিংবা সমান হবে। ঠিক আছে? এরপরে আরেকটি দেখো ২৪, ৩৬, ৪৫ এবং ৬০। আমরা তাহলে ২ দ্বারা ভাগ করব। জোড় সংখ্যা এবং জোড় সংখ্যা ১২ দুগুণে ২৪, ১৮ দুগুণে ৩৬, ৪৫ ভাগ হবে না থেকে গেল। ৩০ দুগুণে ৬০। এবার দেখো আর জোড় সংখ্যা আছে। হ্যাঁ, এটাও জোড়, এটাও জোড়, এটাও জোড়। আবারও ২ দ্বারা যাবে। ৬ দুয়ে ১২, ৯ দুয়ে ১৮, ৪৫ থেকে গেল। ১৫ দুগুণে ৩০। এবার দেখো এখানে ৬ জোড় সংখ্যা হলেও বাকিগুলো বিজোড় সংখ্যা, অর্থাৎ আর ২ দ্বারা দেব না। এবার চেক করব ৩ দ্বারা। ৩ দ্বারা ৬ কেও ভাগ করা যায়, ৯ কেও ভাগ করা যায়। মিনিমাম ২ টি ভাগ করা যাচ্ছে। তার মানে আর চেক করব না। ৩ দ্বারা করব। ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ ১৫ ৪৫, ৩ ৫ ১৫। দেখো এবার ৩ দ্বারা আর কাকে হচ্ছে? দেখো ৩ দ্বারা এটাও হচ্ছে, এটাও হচ্ছে। অর্থাৎ আবারও ৩ দ্বারা করব। ২ থেকে যাক, ৩ একে ৩, ৩ ৫ ১৫, তো ৫ থেকে গেল। এবার দেখো কয় দ্বারা যাচ্ছে? আবারও ৫ দ্বারা যাচ্ছে। মিনিমাম ২ টিকে ভাগ করা যাচ্ছে। অর্থাৎ আমরা ৫ দ্বারা নেব। ২ থেকে গেল, ১ থেকে গেল, ১ থেকে গেল এবং ১ থেকে গেল। এবার কি করছি? আমাদের আর কোন সংখ্যা নেই ২ ছাড়া। অর্থাৎ আমাদের লসাগু প্রায় কমপ্লিট। তাহলে এলসিএম বা লসাগু কি হবে? ২ গণিত ২ গণিত ৩ গণিত ৩ গণিত ৫ গণিত ২ গণিত ১ গণিত ১ গণিত ১। ১ এর আমাদের দরকার নেই। এবার এখানে গুণ করে দাও। ২ দুগুণে ৪, ৩ ৪ ১২, ৩ ১২ ৩৬, ৫ দুগুণে ১০ ৩৬ গণিত ১০ হচ্ছে ৩৬০ লসাগু। এইভাবে আমরা লসাগু করব। ঠিক আছে? এবার দেখো আমরা কয়েকটি গসাগু করব। এইখানে দেখো বৃহত্তম সংখ্যার কথা বলেছে, অর্থাৎ এটি গসাগু হবে। তো দেখি এদের গসাগু কিভাবে করা যায়। ঠিক আছে? এখানে সংখ্যাগুলি কি আছে? ৬৫০, ৭৭৫ এবং ১২৫০। গসাগুর ক্ষেত্রে আমরা দুটিকে আগে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। তারপরে যেটি বেরোবে সেটি দিয়ে ৩ নম্বরটিকে করব। এইভাবে আমরা করব। তো প্রথমেই দেখো ৬৫০ ছোট, অর্থাৎ ৬৫০ দ্বারা ৭৭৫ কে আমরা ভাগ করব। দেখো ৬৫০ দুগুণে হচ্ছে ১৩০০, অর্থাৎ ৬৫০ একে ৬৫০। এবার বিয়োগ করো। ৫ করতে ৫, ৭ থেকে ৫ বাদ দিলে ২, ৭ থেকে ৬ বাদ দিলে ১, অর্থাৎ আমরা পেলাম ১২৫। এবার এই ভাগশেষটি হয়ে গেল আমাদের ভাজক এবং পূর্বের ভাজকটি হবে আমাদের ভাজ্য, অর্থাৎ ৬৫০ কে আমরা ১২৫ দ্বারা ভাগ করব। ১২৫ গণিত ১ হচ্ছে ১২৫, ১২৫ গণিত ২ হচ্ছে ২৫০, ১২৫ গণিত ৩ মানে হচ্ছে ৩৭৫, ১২৫ গণিত ৪ মানে ৫০০। ঠিক আছে? ১২৫ গণিত ৫ মানে কত? ৬২৫। দেখো ৫ ৫ এ ২ ১০ ৫ ২৫, ৫ দুগুণে ১০, ১১ ১২, ১২ ২ হাতে থাকে ১, ৫ একে ৫ আর ১ ৬, ৬২৫ আমরা পেলাম। এবার বিয়োগ করো। ১০ থেকে ৫ বাদ দিলে ৫, হাতে থাকে ১, ২ আর ১ ৩, ৩ আছে কয় দিলে ৫? ২ দিলে ৫। এবার আমাদের এই ২৫ টি হয়ে গেল ভাজক এবং ভাজ্য হবে ১২৫। এবার আবারও ৫ এর ২৫ এর ঘরে নামটা পড়ে আমাদেরকে মিলাতে হবে। এইভাবে যতক্ষণ না মিলবে, অর্থাৎ আমরা ভাগশেষ শূন্য পাবো, ততক্ষণ এইভাবে আমরা ভাগ করেই যাব। এখন আমাদের মনে রাখতে হবে, যেটা অনেকেই ভুল করে, যে গসাগু কোনটি? এইটি না এটি না এটি ঠিক পায় না। তুমি মনে রাখবে যে এখানে ভাগফল আমরা শূন্য পেয়েছি, সেইখানের যে ভাজকটি রয়েছে অর্থাৎ এই ২৫ হচ্ছে আমাদের গসাগু। কিন্তু আমরা তো দুটি সংখ্যার বের করলাম, তাহলে এটি কি করব? এটিকে আমরা আবারও একই নিয়মে ভাগ শুরু করব। যেমন দেখো ১২৫০ আছে, এই সংখ্যাটিকে আমরা আবারও ২৫ দ্বারা সেম একই স্টেপ ফলো করব। যতক্ষণ না আমরা ভাগশেষ শূন্য পাবো ততক্ষণ এইভাবেই ভাগ করে যাব। তাহলে দেখো ২৫, ৫ ২৫, ১২৫, নিচে শূন্য নেমে গেল। তাহলে ২৫ এর সঙ্গে কত গুণ করলে আমরা শূন্য পাই? ২৫ এর সঙ্গে শূন্য গুণ করলে আমরা শূন্য পাই। অর্থাৎ আমরা ২৫ দ্বারাই আমরা
ভাগশেষ শূন্য পেয়ে যাচ্ছি। অর্থাৎ 650, 775 এবং 1250-এর গসাগু হচ্ছে 25। ঠিক আছে? এই হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগু। আর আমরা যদি এইরকম ভাবে গসাগু করতে চাই 650, 775 এবং 1250, এভাবেও গসাগু করা সম্ভব। কিন্তু মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের ৩ টি সংখ্যাকেই একই সংখ্যা দ্বারা ভাগ হতে হবে। যেমন এই ক্ষেত্রে লাস্টে এককের ঘরে ০ আছে, এখানে ৫ আছে, এখানে ০ আছে। অর্থাৎ প্রত্যেককেই ৫ দ্বারা ভাগ করা সম্ভব। ৫ দ্বারা ভাগ করলে কি হয়? ৫ একে ৫, ৬ থেকে ৫ বাদ দিলে থাকে ১, ১ ১০ ৫ ১৫, ৩ ৫ ১৫, ০ করতে ০। এবার দেখো ৫ একে ৫, ৫ ৭ থেকে ৫ বাদ দিলে ২, ২৭, ৫ ৫ এ ২৫, ২৬, ২৭ অর্থাৎ থাকছে আবারও ২, ২ ১০ ৫ ২৫, ৫ ৫ এ ২৫। এবার কত? ১,১২৫০ কে যদি ৫ দ্বারা ভাগ করি, ৫ ২ এ ১০, ১২ থেকে ১০ বাদ দিলে থাকে ২, ২ ১০ ৫ ২৫, ৫ ৫ এ ২৫, ০ করতে ০। দেখো আবারও এককের ঘরে ০ এবং ৫ পাচ্ছি, অর্থাৎ আবারও ৫ দ্বারা ভাগ যাবে। এবার ৫ ২ এ ১০, ৫ ৬ ৩০, ৫ ৩ ১৫, ৫ একে ৫, ৫ ৫ এ ২৫। ঠিক আছে? এবার দেখো ২৬ এবং ৫০ কে ২ দ্বারা ভাগ করা যাচ্ছে এবং ৩১ হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ ৩১ দ্বারা ২৬ কেও ভাগ করা যাবে না, ৩১ দ্বারা ৫০ কেও ভাগ করা যাবে না। অর্থাৎ গসাগুর ক্ষেত্রে আমাদেরকে ৩ টে সংখ্যাকেই একই সংখ্যা দ্বারা ভাগ হতে হবে। যদি ভাগ হয় তাহলে সেগুলির গুণফলই হবে গসাগু। এই ক্ষেত্রে দেখো ৫ আর ৫ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এই ৩ টি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না। অর্থাৎ ৫ গুণিত ৫ অর্থাৎ ২৫ হচ্ছে গসাগু। এইভাবে আমরা গসাগু নির্ণয় করব। তোমরা এই সকল অঙ্কগুলি করার চেষ্টা করবে। এইখানে এই অঙ্কগুলি অবশ্য তোমার ক্লাস ৫ না ক্লাস ৬ এর, ঠিক আছে? পাতা মনে রাখতে পারো। যারা বইটি কালেক্ট করতে পারবে তারা করে অঙ্কগুলি করবে। তাহলে তোমাদের লসাগু গসাগুতে কোনো ভুল হবে না। তোমরা অবশ্যই মনে রাখবে অঙ্ক প্র্যাকটিস বাদে অন্ধ। অতএব অঙ্ক প্র্যাকটিস যদি না করো অঙ্ক আর পারবে না। অর্থাৎ তোমাদের প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে? যদিও আগামীতে আমরা ভগ্নাংশের লসাগু গসাগু শিখব, যেটিও তোমাদের অত্যন্ত প্রয়োজনীয়। তো আমরা আজকে মূলত স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যার লসাগু গসাগু শিখলাম। এই অঙ্কগুলি দেখো, ৩ টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে এত লিটার, এত লিটার এবং এত লিটার তেল আছে। হিসাব করে সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে, এই যে সবচেয়ে বড়, অর্থাৎ আমাদেরকে করতে হবে কি গসাগু। এইখানে দেখো পরের অঙ্কটিতে কি রয়েছে? সবচেয়ে লম্বা, অর্থাৎ এক্ষেত্রেও বড়। ঠিক আছে? তার মানে আমাদেরকে গসাগু করতে হবে। এই ক্ষেত্রে কি আছে? সমান ভাগে ভাগ করে দিতে হবে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি অর্থাৎ আমরা কি করব? গসাগু। এই হচ্ছে গসাগু কখন করতে হবে আমরা সহজেই বুঝতে পারবো। সেটা সবচেয়ে বেশি থাকবে। এবার লসাগুর ক্ষেত্রে এই যে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি। ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি কথা বললেই সবসময় মনে রাখবে যে এইখানে লসাগু করতে হবে। তো এখন আমাদেরকে আরেকটি বিষয় দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে লসাগু এবং গসাগুর মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যটি তুমি জানলে লসাগু এবং গসাগুর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আরো কমে যাবে। তো চলো দেখি আমরা পার্থক্যটা দেখেই আমরা শেষ করব। ঠিক আছে? লসাগু এবং গসাগুর পার্থক্য কি আছে? পুরো নাম এর হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর এর হচ্ছে গরিষ্ঠ বা বৃহত্তম সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? সংজ্ঞা কি? ২ বা ততোধিক সংখ্যার সর্বনিম্ন সাধারণ গুণিতকগুলিকেই লসাগু বলা হয়। লসাগু হচ্ছে লঘিষ্ঠ অর্থাৎ সর্বনিম্ন হবে। আর ২ বা ততোধিক সংখ্যার সর্বোচ্চ মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, এটি হচ্ছে গুণিতক আর এটি হচ্ছে গুণনীয়ক। সেগুলি হচ্ছে গসাগু। ২ হলো কিভাবে পাওয়া যায়? সংখ্যাগুলোর গুণিতক বের করে তার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ সংখ্যা নেয়া হয়। ছোট সাধারণ গুণিতকটি হচ্ছে লসাগু। এখানে তাহলে আমরা ছোট সংখ্যাটি নিলেই আমরা লসাগু পেয়ে যাই। আর গসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড়টি নেব। এই জায়গাটি। কি আছে এখানে? দুটি সংখ্যার গসাগু
ওই সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হবে কিংবা ছোট হবে। কোনো সময় গসাগু সংখ্যা দুটির গুণফলের সঙ্গে বেশি হতে পারে না। আর লসাগু কি হয়? লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফলের চেয়ে বড় হবে কিংবা সমান হবে। এবার সবশেষ তোমাদের কোন কোন জায়গায় এই লসাগু এবং গসাগু করতে গিয়ে ভুল হয় এবং কোনগুলিতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি বলে ভিডিওটি শেষ করব। দেখো, লসাগু ও গসাগু গুলিয়ে ফেলা, অর্থাৎ কোনটি লসাগু আর কোনটি গসাগু এইটা ভালোভাবে মনে রাখতে হবে। গরিষ্ঠ অর্থাৎ বড়, আর লঘিষ্ঠ অর্থাৎ ছোট। এটা হচ্ছে গুণনীয়ক আর এটা হচ্ছে গুণিতক। লসাগু হচ্ছে গুণিতক, অর্থাৎ এটি হচ্ছে গুণিতক আর এটি হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক ও গুণিতক ভুল করা। কোনটি গুণনীয়ক কোনটি গুণিতক, অর্থাৎ লসাগু গসাগু করতে গেলে গুণনীয়ক এবং গুণিতকের ধারণা পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে? এবার দেখো, প্রাইম ফ্যাক্টরাইজেশন ভুল ধরা, অর্থাৎ সঠিকভাবে সংখ্যাগুলো ভাগ করা। ঠিক আছে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ যেটাকে বলা হয় সেটার নামই হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে? তারপরে আছে ইউক্লিডিয়ান পদ্ধতি, অর্থাৎ ভাগশেষ পদ্ধতিতে গসাগু নির্ণয়ের সময় তোমরা কোনটি গসাগু হবে ঠিকঠাক করতে পারো না। আমাদের মনে রাখতে হবে সব শেষে আমাদের ভাগশেষ শূন্য আসে, সেই সময় আমাদের ভাজক কে ছিল সেটি হবে আমাদের গসাগু। এটা ভালো করে মনে রাখতে হবে। তারপরে দেখো, ৩ বা তার বেশি সংখ্যার জন্য ভুল পদ্ধতি ব্যবহার করা। পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে গসাগু সর্বদা ১ হবে আর লসাগু সর্বদা সংখ্যা দুটির গুণফল হবে। এইটিকে তোমরা মনে রাখবে। যেমন আমরা যদি বলি ২ এবং ৫ এই দুটি হচ্ছে মৌলিক সংখ্যা। এদের গসাগু কত হবে? এদের গসাগু সর্বদা ১ হবে। যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা। এবার লসাগু কি হবে? ২ এবং ৫ এর লসাগু হবে এদের গুণফল, অর্থাৎ ১০। এটিকে অবশ্যই মনে রাখবে। ঠিক আছে? তো আজকের পর্ব এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাবার জন্য। কোনো তথ্য বুঝতে অসুবিধা বা ভুল মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর বিষয়বস্তু ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে তারাও শিখতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।